এ কি করছেন আপনি? আমি তো আপনার বাড়িতে চাকরি করতে এসেছি। আপনি আমাকে ৩০,০০০ টাকা মাসে বেতন দিবেন বলেছেন বাড়ির কাজকর্ম করার জন্য। আর আপনি আমাকে ঘরের ভিতর এনে ঘরের দরজা বন্ধ করে দিলেন কেন? আপনি যদি ১ কোটি টাকাও দেন, তারপরও আপনার এই প্রস্তাব মেনে নিতে পারব না। তারপর ম্যাডাম আমাকে বিছানায় ফেলে পা দুটো বেঁধে দিলেন। ম্যাডাম আমার থেকে বড় ছিলেন, তাই আমি ম্যাডামের সাথে পারি না। তারপর কি হয়েছিল বন্ধুরা, তোমরা তা জানলে ঠিক থাকতে পারবে না। আজকের গল্পটি অনেক মজাদার হতে চলেছে। তাই বন্ধুরা, মূল গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি রাস্তায় জুতা পালিশ করতাম। একদিন এক বড়লোক ম্যাডাম এসে বলে, আমার এখানে চাকরি করলে মাসে ৩০,০০০ টাকা পাবে। আমি রাজি হয়ে যাই এবং ম্যাডামের বাড়িতে চলে যাই। এত বড় বাড়ি ছিল, যেটা দেখে আমি অবাক হয়ে যান। কিন্তু আরও অদ্ভুত লাগলো এটা দেখে যে ম্যাডাম বাড়িতে একা থাকে। ম্যাডাম আমাকে বলল, তোমাকে যে কারণে এই বাড়িতে এনেছি, মানে তোমাকে যে চাকরিটা দিব, সেটা হলো রাতে তুমি আমার পাশে ঘুমাবে এবং আমার খেয়াল রাখবে। ম্যাডামের কথা শুনে আর বুঝতে বাকি ছিল না ম্যাডাম আমার কাছ থেকে কি চায়। তাই আমি বারণ করে দিয়ে ফিরে চলে যাচ্ছিলাম। তখন ম্যাডাম বলতে লাগলেন, এই ঘরে তোমার জন্য একটা উপহার আছে, সেটা নিয়ে যাও। তারপর আমি ঘরে যেতেই ম্যাডাম আমার সাথে জোর করে। আমার নাম রায়হান। আমি খুব গরিব ছিলাম। আমার না কোনো গুণ ছিল আর আমার না ছিল কোনো লেখাপড়া। আমার একটা বোন ছিল, তার নাম ছিল নীলুফা। সে দেখতে অনেক সুন্দরী ছিল। এই পৃথিবীতে আমাদের ভাইবোনদের আপন বলতে কেউ ছিল না। কিন্তু আমাদের কপাল এত খারাপ ছিল যে বাবা মা একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করে। প্রথমেই বাবা এমন করল। তারপর মা বাবার সাথে প্রতিশোধ নিতে মা বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তারপর বাবা মাকে ছেড়ে চলে যায়। তারা দুজনে আমাদেরকে ছেড়ে চলে গেছে আর আমাদের এই পৃথিবীতে একলা ফেলে গেল। আমাদের কিছু আত্মীয় স্বজন ছিল, কিন্তু তারা আমাদের খারাপ সময় নিয়ে হাসাহাসি করত। এই জন্যই তাদের কাছে আমরা সাহায্য চাইনি। আমার বোন, সে বাড়ি বাড়ি টিউশনি করাতে যেত। আর আমি জুতো পালিশ করতাম। এভাবে আমাদের সংসার চলত। যখন আমার বোন বলল লোকের বাড়িতে গিয়ে টিউশনি করাবো, তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে যুবতী মেয়ে বাইরে যাবে। আমার বোন বেইজ বের করে পড়ানো শুরু করে দেয়। বাড়িতে পড়ালে গিয়ে মাসে ৪,০০০ করে দিত। এত টাকা তো আমি উপার্জন করতে পারতাম না। ভাবলাম এখন থেকে বোন বাড়িতে গিয়ে পড়াবে। বাড়িতেই গিয়ে পড়াচ্ছে, কোনো অফিসে তো যাচ্ছে না। আর তাদের আমি চিনতাম, কারণ বোনের আত্মীয় বান্ধবীরা ছিল। যার বাড়িতে পড়াতে যেত তার বান্ধবী আমাদের বাড়িতে আসা যাওয়া করত। এজন্যই আমি রাজি হয়ে গিয়েছিলাম। তার জন্য আমি বাধ্য ছিলাম। নীলুফা বলল, তারা অনেক বড় লোক। আমাকে ঠিক সেজে গুজে যেতে হবে। আমাকে ১-২টা জামা বানাতে হবে। আমি টাকা ধার নিয়ে বোনের জন্য ২টা জামা বানিয়ে দেই। তারপর সে পড়াতে যেতে থাকে। আর আমি রাস্তায় জুতো পালিশ করতে থাকি। এমন করে ৬-৭ মাস কেটে যায়। আমার বোনের টাকা তারা ২,০০০ বাড়িয়েও দেয়। এখন আমার বোন মাসে ৬,০০০ উপার্জন করে। আমরা বাড়িতে দুজনই থাকতাম। এজন্যই আমাদের সংসার চলে যেত। কখনও ঘরে কোনো সবজি না থাকলে শুকনো রুটি খেয়ে নিতাম। কিন্তু আমি জানতাম এইভাবে জীবন চলে না। কারণ বোনে ১৮ বছর বয়স হয়ে গিয়েছিল। আমাকে বোনের বিয়েই দিতেই হবে। কিন্তু এভাবেই কিছু হচ্ছিল না। একদিন রাস্তায় বসে জুতা পালিশ করছিলাম। তখন আমার কাছে এক ম্যাডাম আসে। আমি অবাক হয়ে ভাবি যে এই ম্যাডাম এই দিকে কেন আসছে। কারণ আমি তো জুতা পালিশ করতাম না। আর ম্যাডামদের জুতা পালিশ তো করা লাগে না। কিন্তু সেই ম্যাডাম আমার কাছে এসে থেমে গেল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে ভাবনায় হারিয়ে গেল। আমি জুতোর দোকানের সামনে বসতাম। জুতোর দোকান অনেক বড় ছিল, এজন্যই বসতাম। দোকানের সামনে একটা খালি জায়গা ছিল, সেখানেই বসে পড়তাম। তাকে দেখে অনেক বড় লোক মনে হচ্ছিল। তার বয়স ২৫ বা ২৬ হবে। সে একটা রঙিন চশমা পরেছিল। আর আমি জানতাম না যে সে রঙিন চশমা পরে আমাকে দেখছিল। আমিও আমার বোনের মতো দেখতে অনেক সুন্দর ছিলাম। আমি যখন জন্মেছিলাম সবাই আমাকে দেখে বলেছিল যে অনেক সুন্দর ছেলে জন্মেছে, কিন্তু কঠিন সময়ের জন্য আমার মুখের সৌন্দর্যটাই বদলে গেল। এখন আমাকে দেখে মনে হয় আমি যেন সব সময় চিন্তায় থাকি। সে কারও জন্য অপেক্ষা করছিল।
আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। সে আমাকে বলছিল এখানে বসে আমি কত টাকা ইনকাম করি। তার সময় ছিল না দেখে মনে হচ্ছিল। সে জন্যই মনে হয় সময় কাটানোর জন্যই আমার সাথে কথা বলতে থাকে। আমি কম কিছু না কম কিছু হয়ে যায়। সে আবার জিজ্ঞাসা করল, কত টাকা? আমি বললাম 5,000 টাকা। সে বলল সেই পরিমাণ টাকায় নিশ্চয়ই সংসার চলে না। আমি বললাম চলে না কিন্তু চালাতে হয়। আমি আর কোনো কিছুই পারি না। আমি প্রথমেই মজুরির কাজ করব ভেবেছিলামই কিন্তু কাজ পাই না। মজুরির লোক কি বসে থাকে? সে বলল তোমার যেহেতু এত কাজের দরকার, আমি তোমাকে কাজ দেব। আমার বাড়িতে গিয়ে কাজ করবে। তখন আমি বললাম এর আগে কারো বাড়িতে গিয়ে কাজ করিনি। আমি তো কিছুই জানি না। সে বলল খুব বেশি কিছুর জানার দরকার নেই। এমন কোনো বিশেষ কাজ নয়। কিন্তু তুমি খুব ভালো টাকা পাবে। আমি বললাম কত টাকা? সে বলল 30,000 টাকা পাবে। এই কথা শোনার পর আমার হাত থেকে জিনিস পড়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। এ কথা শোনার পর বললাম আপনি শুধু বাড়ির কাজ করার জন্য 30,000 দিবেন? ঘরের আর কি এমন কাজ থাকে? হয়তো ঘর মুছতে হয়, না হয় বাড়ি দেখাশোনা করতে হয়, না হয় বাজার থেকে শাকসবজি আনতে হয়, তাই এত টাকা? এত টাকা তো কোনো অফিসারও পায় না। আমি বললাম আপনি নিশ্চয়ই আমার সাথে ইয়ার্কি করছেন। গরিব মানুষের সাথে ইয়ার্কি করবেন না। ঈশ্বর আপনাকে সব কিছুই দিয়েছে। এর মানে এই নয় যে আপনি আমাদের সাথে ইয়ার্কি করবেন। সে বলল আমি তোমার সাথে ইয়ার্কি করছি না। আমি সত্যি বলছি, আমি তোমাকে 30,000 টাকাই দিবা। এজন্যই তোমাকে বেশি দিচ্ছি যাতে তোমাদের সাহায্য হয়। কারণ আমাদের বড় লোকদের জীবন এমনিতেই কেটে যায়। আমিও শান্তি পাব যে এরকম কাজ করে। আর তোমার সাহায্য হয়ে যাবে। কেউ যদি আমাকে এত টাকা উপহার দিতে চায়, এটা তো ভালো কথা। কারণ এতে আমার অসম্মান হবে না। যে আমাকে দান দিচ্ছে তারও দান দেওয়া হয়ে যাবে। আর এতে আমার সংসারও চলে যাবে। যদি সে মাসে 7 থেকে 10,000 টাকা দিত, তাতে আমার কোনো লাভ হতো না। কিন্তু 30,000 দিলে তো আমার বোনের ভবিষ্যৎ গড়তে হবে। আমি তাকে অনেক ধন্যবাদ জানালাম। সে বলল আমার নাম চাঁদনি। তোমাকে এখনই যেতে হবে। আমি তোমাকে ঘরের সকল কাজ বুঝিয়ে দেব। তুমি আগামী কাল থেকে ঘরের কাজের জন্য বাসায় চলে আসবে। আমি বললাম ঠিক আছে। আমি অনেক খুশি ছিলাম। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম। সত্যি কথা বলতে আমি কখনো বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি। আরও ম্যাডাম আমাকে বললে তুমি প্রথম মাসের বেতন অ্যাডভান্স নিতে পারো। আমি বললাম অসুবিধা নেই। আপনাকে বিশ্বাস করি ম্যাডাম। নিজের সাথে করে তার গাড়িতে বাড়ি নিয়ে গেল। উনার অনেক বড় গাড়ি ছিল। সেই গাড়ির পিছনে অবশ্যই জায়গা ছিল। আমি তার গাড়ির পিছনের জায়গায় বসে তার সাথে বাড়ি চলে গেলাম। তার বাড়ি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। অনেক বড় বাড়ি ছিল। আমি যদি তার বাড়ি ঘর মুছে দেই তবে 30,000 তেমন কিছুই না। বাড়িটা অনেক সুন্দর ছিল। কিন্তু আমি যখন ঘরে গেলাম তখন ম্যাডাম বলল তোমাকে ঘর মুছতে হবে না বা খাবার তৈরি করতে হবে না। এই সমস্ত কাজের জন্য আগে থেকেই 2 জন লোক ঠিক করে রেখেছি। তুমি শুধু তাদেরকে দিয়ে কাজ করাবে আর বাজার থেকে টাটকা সবজি নিয়ে আসবে। আর দেখবে বাকি ঠিকঠাক বাড়িতে কাজ করছে কি না। আজ থেকে তুমি আমার বাড়ির দেখাশোনার কাজ করবে। আমি ভাবছিলাম এটা তো অনেক সহজ কাজ। কারণ আমাকে তো কোনো কাজই করতে হবে না। অন্যদের দিয়ে কাজ করাতে হবে। আর রইল কি বাজার থেকে টাটকা সবজি আনা। এত বড় বাড়িতে সবজির আসে অবশ্যই গাড়িতে আসে নিশ্চয়ই। আমি ভাবল যে ম্যাডামকে বলি, উনি তো আমাকে অনেক বেশি টাকা দিচ্ছেন। তারপর ভাবলাম সে যখন নিজে থেকে এত টাকা দিচ্ছে আর তাতে কোনো সমস্যা নেই, আমার এত ভাবার কি আছে। ম্যাডাম বলল কাল থেকে তুমি প্রতিদিন বাড়ির কাজে আসতে পারা। আর রাতে যদি এখানে থাকতে চাও তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমি বললাম যে এই ব্যাপারে আমি ভেবে আপনাকে আমি জানাব। ম্যাডাম বলল আগামী কাল থেকে পরিষ্কার হয়ে আসবে। কারণ এখন তুমি জুতো পালিশ করার লোক নয়, বরং এখন বাড়ি দেখাশোনা করবে। এটা ভেবে আমারও আনন্দ হচ্ছিল। হঠাৎ আমার ভাগ্যই বদলে গিয়েছিল। একদম রাস্তার দ্বারে জুতা পালিশ করতাম। আর এখন এত বড় বাড়ির দায়িত্ব আমার ছিল। ম্যাডাম আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়।
আমি ভাবলাম এত বড় খুশি খবর আমি প্রথমেই আমার বোনকে শোনাব। তারপর ভাবলাম না, এখন বলবো না এত বড় চাকরি পেয়েছি। আমি এই টাকাগুলো জমাব। যদি এখন বলি তাহলে সব টাকা খরচা করে দিবে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে 5 থেকে 6 মাসের টাকা জমিয়ে বোনের জন্য গহনা বানাব। আর বোনের জন্য ভালো একটা ছেলে খুঁজব। তারপর বোনের বিয়ের আগে আমার চাকরি কথা বলবো। তখন সে অনেক খুশি হবে। তাছাড়া আমাদের বংশের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়। আমার বোনের 18 বছর বয়স হয়ে গিয়েছিল। সেই হিসেবে বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল। কারণ আমার মায়ের 16 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। আর বিয়ে হতে হতে 12 বছর চলে গিয়েছে। আমার কোনো প্রস্তুতি ছিল না। আর আমার আত্মীয় স্বজনরাও কোনো কাজেরও না। কিন্তু কথা শোনাতে আগে আগে বলতো, আমি নাকি আমার বোনকে বুড়ি বানিয়ে দিব। আর তার বিয়ে হবে না। কি করে হবে? তার কাছে তো কোনো পরিচয় নাই। আমি তার মুখ বন্ধ করতে চাইতাম। আর সবাই জানতে পেরেছিল যে আমি আমার বোনের জন্য চমৎকার জিনিস বানিয়েছি। এই জন্যই আমার বোনকে জানাই। আমার বোন বললা, আজকে তোমাকে অনেক খুশি লাগছে ভাইয়া। আমি বললাম, হ্যাঁ, আমার কাছে অনেক লোক এসেছিল। আর কিছু বলল না, সে অনেক খুশি ছিল। আমি বললাম, তুমি এত খুশি কেন? সে বলল, আমি যেখানে পড়াশোনা করাই সেখানে পরের মাস থেকে 2000 টাকা বাড়িয়ে দিবে। মানে আমার টাকা প্রতি মাসে 9000 হয়ে যাবে। বাচ্চাদের ক্লাস বেড়ে যাচ্ছে, সেজন্য বেশি পরিশ্রম করতে হবে। আমি বললাম, পরিশ্রম তো করতেই হবে, তবেই তো কিছু পাওয়া যায়। আমার বোন রাতের খাবার বানিয়ে আমরা খাবার খেয়ে শুয়ে পড়ি। আমি তাকে বললাম, আজ থেকে আমি অনেক কাজ করব। কারণ আমাকে অনেক টাকা জমাতে হবে। আমি কখনো সকালে ঘুম থেকে উঠতাম না। কিন্তু এখন উঠতে হবে। আমি অবাক হয়ে যেতাম এটা ভেবে যে এত বড় বাড়িতে ম্যাডাম একা থাকে কিভাবে। আমি তো ভাবতাম এখানে হয়তো আরও লোক থাকে। কিন্তু এখানে তো চাকরিরত ছিল যারা আর কেউ ছিল না। ম্যাডাম সারা রাত জেগে থাকত। আর পরের দিন 12টা পর্যন্ত ঘুমাত। ঘুম থেকে উঠার পর খাবার খেত না, চা খেত। যখন আমি থাকতাম তখন এক বেলায় খাবার খেত। সেখানে অনেক রকমের খাবার থাকত। সে খাবার খেয়ে আবার শুয়ে পড়ত। সারা রাত জেগে থাকবে আর সারা দিন ঘুমাবে। বড় লোকদের জীবন এমনই হয়। এখানে বাড়ির কাজ বেশি থাকত না। সবার দায়িত্ব আমার উপরই ছিল। আর এটা আমার খুব ভালো লাগত। একদিন আমি সবজি আনতে যাই। আর আমাকে যে টাকা দেওয়া হয়েছিল সেখান থেকে 2000 বেঁচে যায়। আমি ম্যাডামকে ফেরত দিতে গেলে ম্যাডাম বলল, রেখে দাও, এটা তুমি উপার্জন করেছা। কারণ এর আগে যে বাজার করতে যেত সে এই টাকায় কম সবজি কিনে আনত এবং সবজিগুলো এত বেশি ভালো হতো না। তুমি তো অনেক বুদ্ধি দিয়ে বাজার করেছ। এত জিনিস কিনেছ, আবার টাকাও বাঁচিয়েছ। তাই এটা তোমার পুরস্কার। সে আমার অনেক খেয়াল রাখত। যেন আমাকে সব সময় দেখত যে আমি ঠিকমতো বাড়ির কাজ করছি না। ম্যাডাম আমাকে বলল, আজ রাতে তুমি বাড়ি যাবে না। আমি বললাম যে না, আমি বাড়ি যাব। আমার দরকারি বাড়িতে অনেক কাজ আছে। ম্যাডাম আমাকে ঘরে নিয়ে বলল, তোমার সাথে দরকার আছে। আমি তোমাকে বলছি। সেই ঘরে ম্যাডামের জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে থাকি। কিন্তু সে আর ছিল না। আমি ভাবছিলাম যে কি এমন হতে পারে, ঘরের সব কাজ তো হয়ে গেছে। 2 ঘন্টা পর সে নাকি সেজেগুজে আসে। অনেক সুন্দর দেখতে লাগছিল তাকে। নিজের বয়স থেকে দেখতে অনেক কম বয়স মনে হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনি কি কোথাও যাবেন? আমি ভাবলাম আপনি কোথাও যাবেন। হয়তো চাকরা ছুটিতে গিয়েছিল। তাই আমি ম্যাডামকে ছেড়ে দিতাম। আমি গাড়ি চালাতে জানতাম, কিন্তু সে আমার পাশে এসে বসে গেল। তারপর অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, এমন করে কি দেখছেন? সে বলতে লাগল, চুপ করো এখন। এখনকার দিনে এতটা কেউ বুঝা হয় না। আমি কেন চাকরিতে রেখেছি তুমি কি বুঝতে পারছ না? তুমি এতটা বুঝা না। আমি বাড়ির সব কাজের লোকদের ছুটি দিয়েছি। তোমাকে এখানে রেখেছি, আমিও তৈরি হয়ে এসেছি। কেন এসেছি তুমি কি বুঝতে পারছ না? তুমি কোনো ছোট বাচ্চাও নয়। তোমার বয়স তো 16 হবে। আমি অবাক হয়ে গেলাম। অনেক চিন্তিত হয়ে গেলাম। ম্যাডাম বলল, তোমার কিছু হবে না। আমি তোমাকে গাড়িতে করে ঘুরছি, এতে তুমি খুশি না? আমি বললাম, না, আমি এরকম করি না। আমি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম। তখন সে আমাকে বলল, আমি তাকে বারণ করেছিলাম।
আমি তাকে বললাম, আমাকে দিয়ে এসব কিছু করাতে পারেন না। আমি এমন কখনোও করব না। আমি আপনাকে নিজের ম্যাডাম মনে করি। আপনার জন্য আমার মনে অনেক সম্মান আছে। আমি তাকে ২-৪টা কথা শুনাই। আর যখনই সেখান থেকে যেতে শুরু করি আর তখনই ম্যাডাম হাত তালি দিতে শুরু করে। আমি ঘুরে তাকাইতেই সে বলল, আজকে আরও অনেক বড় পরীক্ষায় তুমি পাশ করেছা। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি পরীক্ষা? সে বলল, আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম, যেটাতে তুমি পাশ করে গেছ। এখন আমি চাই তুমি আমার এক পরিচিত মেয়েকে বিয়ে করে নাও, যাকে আমি নিজের মেয়ের মতো ভাবি। সে বাড়ির বাহিরে বসে আছে। যাও, গিয়ে তার সাথে কথা বলে নাও। ভারো, এটা তোমার জন্য পুরস্কার। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, এসব আপনি কি বলছেন? সবশেষে ম্যাডাম আমাকে তার ঘর বাড়ি সবকিছু আমার নিজের নামে লিখে দিয়ে আমেরিকায় তার স্বামী সন্তানদের কাছে চলে যায়। আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি শুনে যদি বন্ধুরা ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকু যাতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারো। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।